হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন জিওগ্রাফি উইথ সঞ্জয়। তোমাদের সকলকে স্বাগত। তো গাইস, তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি জিওগ্রাফি ক্লাস, যে ক্লাসগুলি যে সমস্ত ছাত্রছাত্রীরা বিহারের স্টেট পরীক্ষা দেবে এবং যারা বিহারের বিপিএসসি যে টায়ার 3 এক্সাম হবে তারা যারা এক্সাম দেবে তাদের ক্ষেত্রে এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে জিওগ্রাফি পিজিটি লেভেলের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার পরিপ্রেক্ষিতে এমসিকিউ কোশ্চেন এখানে প্র্যাকটিস করানো হবে, যে কোশ্চেনগুলি তোমাকে ধারণা দেবে যে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে। এই সম্পূর্ণ ক্লাসটা কিন্তু এনসিইআরটি বেসড কোশ্চেন, কারণ বিহারের পরীক্ষা দিতে গেলে সেখানে কিন্তু এনসিইআরটি বুকগুলো ফলো করা হয়। তো এখানে জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ কোশ্চেনগুলো সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। যে ক্লাসটা বিভিন্ন বিহার স্টেট ছাড়াও এখানে পিজিটি, টিজিটি এবং নেট পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এটা আমার ক্লাস নম্বর 1। তো তোমরা ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্কলার কয়েন দ্য টার্ম জিওগ্রাফি? এর মধ্যে কোন স্কলার জিওগ্রাফি কথাটি প্রথম ব্যবহার করেছে? অপশন এ হেরোডোটাস, অপশন বি গ্যালিলিও, অপশন সি এরাটোথেনিস এবং অপশন ডি অ্যারিস্টটল। তো এখানে জিওগ্রাফি কথাটি প্রথম ব্যবহার করেছে কে? তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি এরাটোথেনিস। তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এই এরাটোথেনিসই প্রথম জিওগ্রাফি কথাটি ব্যবহার করে। তো এখান থেকে আরেকটা বিষয় মনে রাখবে, জিওগ্রাফির ফাদার বলা হয় হেকাটিয়াসকে। হেকাটিয়াসকে জিওগ্রাফি অফ ফাদার বলা হয়। এবং এখানে যে হেরোডোটাস রয়েছে, এই হেরোডোটাসকে বলা হয় হিস্ট্রি মানে ইতিহাসের জনক বলা হয়। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন সি। এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে বলেছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিচার্স ক্যান বি টার্ম অ্যাজ ফিজিক্যাল ফিচার্স? মানে এখানে যে ফিচার্সগুলো রয়েছে, যে ভূমিরূপগুলো, এর মধ্যে কোনটি প্রাকৃতিক ফিচার্স? তো অপশন এতে বলেছে পোর্ট, অপশন বি প্লেন, অপশন সি রোড এবং অপশন ডি ওয়াটার পার্ক। তো এখানকার মধ্যে যদি আমরা ফিজিক্যাল ফিচার্স দেখি, যেটা আমার প্রকৃতি থেকে তৈরি হয়, সেটা যদি দেখি, তো এখানে যে প্লেন, যে সমভূমি যেটা, সেটাকে ফিজিক্যাল ফিচার্স রয়েছে। তো অপশন বি এখানে সঠিক উত্তর। আর বাদ বাকি যদি দেখি, পোর্ট মানে বন্দর, রোড এবং ওয়াটার পার্ক, এগুলি কী হচ্ছে, মানুষের দ্বারা সৃষ্ট ফিচার্স। সো এগুলো হলো হিউম্যান ফিচার্স। একমাত্র যে প্লেন, যে সমভূমি, সেটা হচ্ছে প্রাকৃতিক ফিচার্স। তো অপশন বি এখানে সঠিক উত্তর। এরপর চলে যেহেতু পরবর্তী কোশ্চেনে, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে বলেছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিসিপ্লিন অ্যাটেম্প টেম্পোরাল সিনথেসিস? তো এদের মধ্যে কোনটি তোমাদের টেম্পোরাল? এখানে টেম্পোরাল মিনস হচ্ছে টাইমের সাথে রিলেটেড, ঠিক আছে? তো অপশন এ সোসিওলজি, অপশন বি অ্যানথ্রোপোলজি, অপশন সি জিওগ্রাফি এবং অপশন ডি হিস্ট্রি। তো এখানে যদি আমরা অপশনগুলো দেখি, সোসিওলজি এখানে যেখানে আমাদের সমাজ নিয়ে আলোচনা করে, সমাজের সোসাইটি নিয়ে আলোচনা করে। অ্যানথ্রোপোলজি যেটা হচ্ছে মানুষের বিভিন্ন ধর্ম বর্ণ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। এবং জিওগ্রাফি যেটা হচ্ছে ভূগোলের সমগ্র বিষয় নিয়ে আলোচনা করবে, সোসিওলজি হোক অ্যানথ্রোপোলজি হোক। এবং এই যে হিস্ট্রি, একমাত্র হিস্ট্রি হচ্ছে যেটা টাইমের সাথে রিলেটেড, যেটা আমাদের অতীতে কী সমস্ত ঘটনা ঘটে গিয়েছে সমস্ত কিছু হচ্ছে হিস্ট্রির মধ্যে পড়ে। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, যে একমাত্র হিস্ট্রি হচ্ছে টাইম টেম্পোরাল সিনথেসিসের সাথে যুক্ত। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি। এরপর চলে হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। কি বলেছে? জিওগ্রাফি স্টাডিজ দ্য ডিফারেন্সেস অফ ফেনোমেনা ইউজুয়ালি রিলেটেড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য আর্থ সারফেস, দ্য স্টেটমেন্ট গিভেন বাই। মানে এখানে যে আমাদের পৃথিবী পৃষ্ঠ আছে, সেই পৃথিবী পৃষ্ঠগুলি যে বিভিন্ন যে ফেনোমেনা রয়েছে সেগুলো স্টাডি, অর্থাৎ সেগুলো পড়াই হলো ভূগোল। তো এই মন্তব্যটা কে করেছে? অপশন এ হার্সন, অপশন বি হেটনার, অপশন সি র্যাডজেল এবং অপশন ডি কান্ট। তো এখানে যে কোশ্চেন, যে জিওগ্রাফি স্টাডিজ ইন ডিফারেন্ট পার্টস অফ ফেনোমেনা ইউজুয়ালি রিলেটেড দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য আর্থ সারফেস, এই উক্তিটি দিয়েছেন হেটনার। তো অপশন বি এখানে সঠিক উত্তর। তো এখানে কিছুগুলি কোটেশন দেওয়া আছে, সেই কোটেশনগুলো তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, যেগুলি তোমাদের পরীক্ষায় একটা না একটা আসবে এখান থেকে। তো তোমরা সেটা একটু দেখে নাও। তো এখানে প্রথমে যেটা রয়েছে, যে জিওগ্রাফি ইজ কনসার্ন উইথ দ্য ডেসক্রিপশন অ্যান্ড এক্সপ্লেনেশন ইন দ্য এরিয়াল ডিফারেন্সিয়েশন অফ আর্থ সারফেস। এই কথাটা কে বলেছেন? এটা বলেছেন রিচার্ড হার্সন। এরপরে যেটা হচ্ছে জিওগ্রাফি স্টাডিজ ইন ডিফারেন্সেস অফ ফেনোমেনা ইউজুয়ালি রিলেটেড দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য আর্থ সারফেস, এটা বলেছে হেটনার। তো আমি যে কোটেশনগুলো বলছি সেগুলো তোমরা পারলে খাতায় লিখে নাও, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবেই পরীক্ষায়। এরপরে যেটা রয়েছে, যে হিউম্যান জিওগ্রাফি ইজ দ্য সিনথেটিক স্টাডি অফ রিলেশনশিপ বিটুইন হিউম্যান সোসাইটিজ অ্যান্ড আর্থ সারফেস, এই কথাটা বলেছেন র্যাডজেল। তো এগুলো কিন্তু প্রত্যেকটা এনসিইআরটি বই থেকে নেওয়া হয়েছে। তো এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবেই।
তারপরে হিউম্যান জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ চেঞ্জিং রিলেশনশিপ বিটুইন দ্য আনরেস্টিং ম্যান অ্যান্ড আনস্টেবল আর্থ। এটা ইসি সিম্পল, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সিম্পলের। এরপরে যেটা রয়েছে পল বিডাল ডে লা ব্লাস, তো তোমরা এটা দেখে নেবে, তো পারলে তোমরা এটা খাতায় লিখে নাও, কারণ এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবেই পরীক্ষায়। এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে বলেছে উইচ অন অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ ফিজিক্যাল জিওগ্রাফি। নিচের কোনগুলির মধ্যে এগুলি ফিজিক্যাল মানে প্রাকৃতিক জিওগ্রাফির অংশ নয়। এটা ভালো করে দেখবে, নট বলেছে। তো অপশন এতে বলেছে সয়েল জিওগ্রাফি, অপশন বি পপুলেশন জিওগ্রাফি, অপশন সি ক্লাইমেটোলজি এবং অপশন ডি অল অফ দিস। তো এখানে বলছে ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট নয়। তো আমরা যদি সয়েল জিওগ্রাফি দেখি, যে মৃত্তিকা বিজ্ঞান দেখি, ভূগোল দেখি, তাহলে সেটা কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট। তারপরে এখান থেকে ক্লাইমেটোলজি মানে জলবায়ুবিদ্যা, সেটাও কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট। তো ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট কোনটা নয়, সেটা হলো পপুলেশন জিওগ্রাফি। তো অপশন বি এখানে সঠিক উত্তর। পপুলেশন জিওগ্রাফি পার্ট হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির পার্ট হলো পপুলেশন জিওগ্রাফি। তো এখানে যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি। এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে। তো তোমরা এখান থেকে দেখে নাও কোনটা, এগুলো সব হিউম্যান জিওগ্রাফির পার্ট। কিছু কালচারাল জিওগ্রাফি, পলিটিক্যাল জিওগ্রাফি, সোশ্যাল জিওগ্রাফি, ইকোনমিক এবং হিস্টোরিক্যাল। এই টোটাল 5টা ভাগ হচ্ছে হিউম্যান জিওগ্রাফির ভাগ। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্যাল জিওগ্রাফি, সয়েল জিওগ্রাফি, ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি, জিওমরফোলজি, এগুলো সমস্ত কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফির ভাগ। তো এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে বলেছে এগ্রিকালচারাল, ট্যুরিজম, ইনফ্রাস্ট্রাকচার এক্সেট্রা স্টাডিজ আর আন্ডার উইচ অফ দ্য ফলোয়িং ব্রাঞ্চ অফ জিওগ্রাফি। তো এখানে বলেছে এই যে এগ্রিকালচার মানে কৃষি, তারপরে পর্যটন, তারপরে ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্ত কোন জিওগ্রাফির পার্টের বিষয়বস্তু বা স্টাডিজ। অপশন এ সেটেলমেন্ট জিওগ্রাফি, অপশন বি সোশ্যাল জিওগ্রাফি, অপশন সি ইকোনমিক জিওগ্রাফি এবং অপশন ডি হিস্টোরিক্যাল জিওগ্রাফি। তো আমরা যদি এখানে দেখি কৃষি, তারপরে পর্যটন, তারপরে ইনফ্রাস্ট্রাকচার মানে কাঠামো, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের একটা ইকোনমিক দিক থেকে কিন্তু সাহায্য করে, মানে একটা ইকোনমিকের একটা কিন্তু সোর্স। সমস্ত কিছু তোমরা এই ইকোনমিক জিওগ্রাফিতে তোমরা দেখতে পারবে। আলোচ্য বিষয় হচ্ছে যে ইকোনমিক জিওগ্রাফিতে এগ্রিকালচার, ট্যুরিজম এবং ইনফ্রাস্ট্রাকচার এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করা হয় বা জ্ঞান থাকে। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি ইকোনমিক জিওগ্রাফি। এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং জিওগ্রাফি ইন্টারফেস বিটুইন ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি। মানে এর মধ্যে কোন ভাগটা যেটা আমাদের ইন্টারফেস করে মানে মধ্যবর্তী অবস্থান হিসেবে কাজ করে, কার কার মধ্যে, প্রাকৃতিক ভূগোল এবং মানবিক ভূগোলের মধ্যবর্তী পর্যায়ে কাজ করে। তো অপশন এ বলেছে বায়োজিওগ্রাফি, অপশন বি রিজিওনাল জিওগ্রাফি, অপশন সি কার্টোগ্রাফি এবং অপশন ডি পলিটিক্যাল জিওগ্রাফি। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হলো বায়োজিওগ্রাফি। আমাদের যে জীবভূগোল রয়েছে সেই জীবভূগোল কিন্তু তোমরা সেখানে প্রাকৃতিক জিওগ্রাফির পার্টও পাবে এবং হিউম্যান জিওগ্রাফির পার্টও পাবে। তো এখানে প্রাকৃতিক জিওগ্রাফি এবং হিউম্যান জিওগ্রাফির ইন্টারফেস হিসেবে কাজ করে, সেটা হচ্ছে বায়োজিওগ্রাফি। তো অপশনে এখানে সঠিক উত্তর। তো তোমরা এখানে দেখে নিতে পারো যে বায়োজিওগ্রাফি সম্পর্কে। তো দ্য ইন্টারফেস বিটুইন ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি হ্যাজ লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ বায়োজিওগ্রাফি উইচ ইনক্লুড। এবার যে বায়োজিওগ্রাফির মধ্যে কোন কোন পার্টগুলো পড়ে সেটা দেখতে পাচ্ছ, প্ল্যান্ট জিওগ্রাফি, জু জিওগ্রাফি, তারপরে ইকোলজি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এই সমস্ত কিন্তু বায়োজিওগ্রাফির আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে। এরপরে আমাদের যে 9 নম্বর কোশ্চেন, কি বলছে পেডোলজি ইজ রিলেটেড টু উইচ অফ দ্য ফলোয়িং স্টাডি। মানে পেডোলজি কোন বিষয় নিয়ে আলোচনা করে। অপশন এ পপুলেশন, অপশন বি ক্লাইমেট, অপশন সি রিভার এবং অপশন ডি সয়েল। তো আমরা যদি পেডোলজি যদি দেখি, তো পেডোলজি কিন্তু তোমরা দেখবে যে সয়েল নিয়ে আলোচনা করে। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এবং তাহলে পপুলেশন নিয়ে আলোচনা করে কি হবে, সেখানে হচ্ছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি কী নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে পপুলেশন নিয়ে আলোচনা করে। ক্লাইমেটোলজি সেটা হচ্ছে মেট্রোলজি নিয়ে যারা আলোচনা করে সেটা হচ্ছে ক্লাইমেট। এবং রিভার যেটা রয়েছে, রিভার হচ্ছে পেট্রোলজিতে সেখানে তোমরা রিভার সম্পর্কে আলোচনা পাবে। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি সয়েল। পেট্রোলজি মানে সয়েল। এরপরে চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে বলেছে উইচ ইজ আর ব্রাঞ্চ অফ হিউম্যান জিওগ্রাফি। এর মধ্যে কোনটা বা কোনগুলি হিউম্যান জিওগ্রাফির অংশ। 1 নম্বরে বলছে জিওমরফোলজি, 2 নম্বরে কালচারাল জিওগ্রাফি, 3 নম্বরে ট্যুরিজম এবং 4 নম্বরে সেটেলমেন্ট জিওগ্রাফি। তো এখানকার মধ্যে কোনটি হিউম্যান জিওগ্রাফির ভাগ। তো আমরা যদি এখানে অপশন দেখি, তো জিওমরফোলজি যেটা আছে সেই জিওমরফোলজি কিন্তু
ফিজিক্যাল জিওগ্রাফির ভাগ। তো অপশন 1 কিন্তু হবে না। তো অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ। তো অল অফ দিসও হবে না, তাহলে বাকি পড়ে থাকলো কি অপশন ডি। তো অপশন ডি হবে তাহলে এখানে সঠিক উত্তর। তো আমরা একটু অপশনটা দেখে নিই। তো 2 নম্বরে কালচারাল জিওগ্রাফি অবশ্যই হিউম্যান জিওগ্রাফির ভাগ, তাহলে ট্যুরিজম এটাও হিউম্যান জিওগ্রাফি ভাগ এবং সেটেলমেন্ট জিওগ্রাফি। তো অপশন হবে 2, 3 এবং 4 অনলি। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে। পরবর্তী 11 নম্বর কোশ্চেনে বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর্থকুইক ওয়েভ ইজ মোর ডিস্ট্রাকটিভ। তো এখানকার মধ্যে কী বলেছে, ভূমিকম্পের মধ্যে কোন ওয়েভটা সবথেকে বেশি ডিস্ট্রাকটিভ মানে মারাত্মক বা বেশি ভয়ানক বা ক্ষয়ক্ষতি করে। তো এখানে অপশন এ পি ওয়েভ, অপশন বি এস ওয়েভ, অপশন সি পিজি এসজি ওয়েভ এবং অপশন ডি এল ওয়েভ। তো সবথেকে ভূমিকম্পের মধ্যে সবথেকে যে মোস্ট ডিস্ট্রাকটিভ হলো সেটা হচ্ছে এল ওয়েভ। অপশন ডি এখানে সঠিক উত্তর, কারণ এল ওয়েভের থেকে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়। এরপর চলে যাচ্ছে তোমাদের পরবর্তী কোশ্চেনে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ডাইরেক্ট সোর্স অফ ইনফরমেশন অ্যাবাউট দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ। মানে এর মধ্যে কোনটি থেকে আমরা সরাসরি যে পৃথিবী ভূগর্ভ থেকে ইনফরমেশন মানে তথ্য পেয়ে থাকি। অপশন এ আর্থকুইক, অপশন বি গ্র্যাভিটেশনাল ফোর্স, অপশন সি ভলক্যানোস আর অপশন ডি আর্থ ম্যাগনেটিজম। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের যে পৃথিবী পৃষ্ঠের যে বিভিন্ন ইনফরমেশনগুলো, তো এখানে দেখবে সব থেকে বলেছে যে ডাইরেক্ট মানে যেটা আমরা সরাসরি পেয়ে থাকি। তো সরাসরি এখানকার মধ্যে যদি অপশন দেখি সেখানে অপশন দেখবে ভলক্যানোস। তো ভলক্যানোস কী হয়, ভলক্যানোস কি ভূগর্ভ থেকে যখন বাইরে বেরিয়ে আসে তখন কী হয়, সেখান থেকে আমরা সরাসরি ভূগর্ভের ভিতরকার অবস্থা সম্পর্কে জানতে পারি। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি। এগুলি ভলকানিজম বা ভলকানোস হচ্ছে ডাইরেক্ট সোর্স অফ ইন্টেরিয়ার অফ দ্য আর্থ। এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে বলেছে দ্য সলিডিফাইড লাভা অলমোস্ট পারপেন্ডিকুলার টু দি গ্রাউন্ড ইজ কল্ড। মানে আমাদের ভূপৃষ্ঠের সাথে লম্বালম্বিভাবে, পারপেন্ডিকুলার মানে লম্বালম্বিভাবে গঠিত বা ভার্টিক্যালভাবে গঠিত যে ভূমিরূপ, সেটা লাভা যখন সঞ্চিত হয়ে তৈরি হয় তখন সেটাকে কী বলে। অর্থাৎ লাভা যখন ভূগর্ভের সাথে লম্বালম্বিভাবে সঞ্চিত হয় তখন সেটাকে আমরা কী বলি। অপশন এ ডাইক, অপশন বি সিল, অপশন সি ব্যাথোলিথ এবং অপশন ডি ল্যাকোলিথ। তো এখানে যে লম্বালম্বিভাবে যে ভূমিরূপটা তৈরি হয়, যেটা লাভা কঠিন অবস্থায় বা লাভা জমাট বেঁধে, তখন সেটাকে বলা হয় ডাইক। তো অপশন এ এখানে সঠিক উত্তর। আর সিলটা কি, সিলটা হচ্ছে হরাইজন্টালভাবে, অর্থাৎ সেটা আড়াআড়িভাবে গড়ে ওঠে সিল। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ। এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ ইন্ট্রুসিভ ফর্ম অফ ভলক্যানোস। তো এখানে কি বলেছে, এইখানকার মধ্যে কোনটি ইন্ট্রুসিভ ফর্ম নয়। ইন্ট্রুসিভ ফর্ম বলতে কী বোঝানো হয়, ভূগর্ভস্থ ম্যাগমা বা লাভা যখন কিছু আমাদের ভূপৃষ্ঠের বাইরে বেরোতে পারে না, সেই যখন ভূগর্ভের ভেতরেই সেগুলো সঞ্চিত হয় তখন সেটাকে ইন্ট্রুসিভ ফর্ম বলা হয়, যেটাকে আমরা বাংলায় উদ্ভেদী বলি। যেটা আমরা বাংলায় কি বলি, উদ্ভেদী। তো যে সমস্ত ম্যাগমা ভূগর্ভে সঞ্চিত হয় সেগুলোকে ইন্ট্রুসিভ ফর্ম। এর ফলে যে সমস্ত ভূমিরূপ তৈরি হয়, তো এখানে বলছে কোনটি তার পার্ট নয়। তো অপশন এ বলেছে ব্যাথোলিথ, অপশন বি লেপোলিথ, অপশন সি কোন এবং অপশন ডি ডাইক। তো এখানে যে ইন্ট্রুসিভ ফর্ম, তো ইন্ট্রুসিভ ফর্মের মধ্যে তোমরা ব্যাথোলিথ, লেপোলিথ এবং ডাইক হচ্ছে ইন্ট্রুসিভ ফর্ম, তাহলে পড়ে থাকলো কি, সেটা হচ্ছে কোন। তো অপশন সি এখানে সঠিক উত্তর। কোন মানে শঙ্কু। শঙ্কু যেটা কি হয়, ভূগর্ভস্থ লাভা যখন বাইরে বেরিয়ে আসে তখন সেগুলো তার জমাট বেঁধে শঙ্কু আকৃতির যে ভূমিরূপ তৈরি করে তখন সেটাকে কোন বলা হয়। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে বলেছে দি অ্যাস্থনোস্ফিয়ার ইজ দ্য ফর্ম অফ। তো এখানে যে অ্যাস্থনোস্ফিয়ার রয়েছে সেই অ্যাস্থনোস্ফিয়ারটা কী ফর্মে রয়েছে, মানে কী অবস্থায় রয়েছে। অপশন এ সলিড, অপশন বি লিকুইড, অপশন সি গ্যাসিয়াস এবং অপশন ডি পার্টলি সলিড। তো আমরা সকলেই জানি যে আমাদের যে অ্যাস্থনোস্ফিয়ার রয়েছে সেটা কিন্তু কী হচ্ছে, সান্দ্র অবস্থায় রয়েছে, অর্থাৎ না তরল না কঠিন, অর্থাৎ এটি একটি সান্দ্র অবস্থায় রয়েছে। তো সেটাকে বলা হচ্ছে পার্টলি সলিড। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপর চলেছে পরবর্তী কোশ্চেনে 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে বলেছে, এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট অনে বলেছে ওশিয়ানিক কাস্ট ইজ থিনার অ্যাজ কম্পেয়ার টু কন্টিনেন্টাল কাস্ট। এখানে কিন্তু মহাসাগরীয় যে ভূত্বকটা রয়েছে সেটা সরু হয় কার তুলনায়, যে মহাদেশীয় ভূত্বকের তুলনায়। এবং স্টেটমেন্ট 2তে বলেছে দ্য কন্টিনেন্টাল কাস্ট ইজ থিকার হয়
ইন এরিয়াজ অফ মেজর মাউন্টেন সিস্টেম, অর্থাৎ কি যে কন্টিনেন্টাল যে কাস্ট অর্থাৎ মহাদেশীয় যে ভূত্বক রয়েছে সেটা যে সমস্ত জায়গায় মেজর পর্বত তৈরি রয়েছে, পর্বত সৃষ্টি হয়েছে সেই জায়গাটায় বেশি পুরু হয়। তো এখানে অপশন এ বলেছে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 সত্য, এবং স্টেটমেন্ট 1টাকে কারেক্ট এক্সপ্লেনেশন করেছে স্টেটমেন্ট 2কে। তাহলে বিতে বলেছে দুটাই ট্রু কিন্তু কারেক্ট এক্সপ্লেন করেনি, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2কে এক্সপ্লেন করেনি। আর অপশন সিতে বলেছে স্টেটমেন্ট 1 কারেক্ট এবং স্টেটমেন্ট 2 ফলস মানে ইনকারেক্ট, এবং ডি নম্বরে বলেছে স্টেটমেন্ট 1 ইনকারেক্ট এবং স্টেটমেন্ট 2 কারেক্ট। তো এখানে যদি আমরা দেখি যে ওশিয়ানিক কাস্ট হচ্ছে স্থিনার হয় কন্টিনেন্টাল কাস্ট থেকে, তো এখানে একটা সঠিক, এটা স্টেটমেন্টটা সঠিক। এরপরে কি বলেছে কন্টিনেন্টাল কাস্ট যে সমস্ত জায়গায় দেখবে মেজর পর্বত শ্রেণী রয়েছে সেই সমস্ত জায়গায় কন্টিনেন্টাল কাস্টটা বেশি পুরু হয়, তো এটাও স্টেটমেন্টটাও 2, এবং এটা স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2কে কী করছে এক্সপ্লেন করছে। তো অপশন এ এখানে সঠিক উত্তর। তো এখানে যে অপশন এ সেটা হবে সঠিক। তো এখানে তোমরা দেখে নাও, এটা এনসিইআরটি বুকসে দেওয়া রয়েছে যে ইট ইজ দ্য আউটার মোস্ট সলিড পার্ট অফ দ্য আর্থ, ইট ইজ ব্রিটাইল ইন নেচার, দ্য থিকনেস যদি দেখি অফ দ্য কাস্ট ভ্যারিজ করে আন্ডার ওশিয়ানিক এবং কন্টিনেন্টাল এরিয়াস। এখানে কি বলছে ইম্পর্টেন্ট লাইন যে ওশিয়ানিক কাস্ট ইজ থিনার হয় অ্যাজ কম্পেয়ার টু দি কন্টিনেন্টাল কাস্ট। দ্য মেন থিকনেস অফ দ্য, যেখানে দেখতে পাচ্ছ যে ওশিয়ানিক কাস্টের মেন যে থিকনেস সেটা হচ্ছে 5 কিলোমিটার হয়, যেখানে কন্টিনেন্টাল কাস্ট যেটা রয়েছে সেখানে 30 কিলোমিটার। এবং এখানে যে দেখতে পাচ্ছ যে মেজর যেখানে মাউন্টেন রয়েছে সেখানে কন্টিনেন্টাল যে কাস্ট রয়েছে সেখানকার যে থিকনেস সেটা প্রায় 70 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তো আশা করছি তোমরা এই বিষয়টাকে বুঝতে পেরেছো। এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিন, পরবর্তী 17 নম্বর কোশ্চিন। 17 নম্বর কোশ্চিনে বলেছে রিক্টার স্কেল ইজ মেজার ড্যাশ অফ দ্য আর্থকুইক, মানে রিক্টার স্কেলটা কিসে পরিমাপ করা হয়? অপশন এ ম্যাগনিটিউড, অপশন বি ইন্টেন্সিটি, অপশন সি স্পিড এবং অপশন ডি লেন্থ। তো তোমরা এটা জানো যে রিক্টার স্কেল যেটা রয়েছে সেটা ভূমিকম্পের কিন্তু কি পরিমাপ করা হয়, সেটা ভূমিরূপের ম্যাগনিটিউড পরিমাপ করা হয়। তো অপশনে এখানে সঠিক উত্তর, তো অপশনে এখানে সঠিক উত্তর। আর ইন্টেন্সিটি পরিমাপ করা হয় কি দিয়ে ভূমিকম্পের, সেটা হচ্ছে মার্কেলি স্কেল দিয়ে। মার্কেলি স্কেল হচ্ছে ইন্টেন্সিটি পরিমাপ করা হয় এবং রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পের ম্যাগনিটিউড পরিমাপ করা হয়। তো অপশন এইখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে 18 নম্বর কোশ্চেন, দ্য পয়েন্ট হোয়ার দ্য এনার্জি ইজ রিলিজড অফ অ্যান আর্থকুইক ইজ কল্ড, মানে একটা পয়েন্ট যেখান থেকে ভূমিকম্পের কি হয় ও যে এনার্জি মানে শক্তি যেটা কি যে রিলিজ হয় সেই পয়েন্টটাকে কি বলা হয়? অপশন এ এপিসেন্টার, অপশন বি ফোকাস, অপশন সি হাইপোসেন্টার এবং অপশন ডি বলছে বোথ বি অ্যান্ড সি। তো এখানে কি বলছে যে দ্য পয়েন্ট যেখান থেকে ভূমিকম্পের কি হয় এনার্জি মানে শক্তি নির্গত হয় সেই ভাগটাকে আমরা কি বলি? কেন্দ্র বলি, ভূমিকম্পের কেন্দ্র বলি। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন ডি। কি বলা হয়? ফোকাস এবং হাইপোসেন্টার। আমরা কেন্দ্রটাকে কি বলা হয়? ফোকাস বলি এবং সেটাকে আমরা হাইপোসেন্টার বলি। তো অপশন বি এবং সি এখানে সঠিক উত্তর। আর এপিসেন্টারটা কি? এপিসেন্টার হচ্ছে এখান থেকে ভূমিকম্প উৎপন্ন হলো এবং সেটা ভূপৃষ্ঠের প্রথম যে জায়গায় গিয়ে অনুভূত হবে তখন সেটাকে বলা হয় এপিসেন্টার। এপিসেন্টার মানে উপকেন্দ্র। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, বোথ বি অ্যান্ড সি। এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়েভ ইজ নোন অ্যাজ সারফেস ওয়েভ, এর মধ্যে কোন ওয়েভটি সারফেস ওয়েভ নামে পরিচিত? অপশন এ পি ওয়েভ, অপশন বি এস ওয়েভ, অপশন বি এল ওয়েভ এবং অপশন ডি পিজি এবং এসজি। তো এখানে কি বলেছে? সারফেস ওয়েভ মানে ভূপৃষ্ঠ তরঙ্গ নামে কোন তরঙ্গটি পরিচিত? তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি এল ওয়েভ। তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এবার এখানে যে পি এবং এস এই দুটো ওয়েভকে আমরা কি বলা হয়? বডি ওয়েভ বলা হয়। এই দুটো ওয়েভকে কি বলা হয়? বডি ওয়েভ বলা হয়। পি তরঙ্গ এবং এস তরঙ্গকে বডি ওয়েভ বলা হয় এবং এল তরঙ্গে বলা হয় পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ। এরপর চলে আসে আমাদের পরবর্তী কোশ্চেনে 20 নম্বর কোশ্চেন। তো 20 নম্বর কোশ্চেনে বলেছে উইচ টাইপ অফ ভলক্যানিক ইরাপশনস হ্যাভ কজ ডেকান ট্র্যাপ ফরমেশন, মানে কোন ধরনের ভলক্যানিক ইরাপশন মানে অগ্নি উৎপাদের কারণে আমাদের যে ডেকান ট্র্যাপ রয়েছে সেটা তৈরি হয়েছে। অপশন এ বলেছে শিল ভলক্যানোস, অপশন বি বলেছে কম্পোজিট ভলক্যানোস, অপশন সি ফ্লাড ব্যাসাল্ট ভলক্যানোস এবং অপশন ডি ক্যালডেরা।
তো এখানে কি বলেছে যে ডেকান ট্যাপটা ফর্মেশন যে হয়েছে সেটা কোন ধরনের ভলকানোর ইরপশনের কারণে হয়েছে। তো সেটা হয়েছে অপশন সি হবে এখানে সঠিক উত্তর, যে ফ্ল্যাট ব্যাসাল ভলকানোস। তো অপশন সি এখানে সঠিক উত্তর, কারণ এখানে যে ভলকানিক ইরপশনটা হয়েছে সেখানে কি হচ্ছে যে লাভাটা বেরিয়ে এসেছে সেটা খুব দ্রুত, সেটা অনেকটা দ্রুতটা চাদরের মতো ছড়িয়ে গিয়ে তৈরি হয়েছে। তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এবং শিল ভলকানো কোনটা? শিল ভলকানো হচ্ছে সেই সমস্ত ভলকানো যেগুলো কি হয় ভূপৃষ্ঠের বাইরে বেরোতে পারে না এবং সেটা ভূগর্ভের একটা শিল্ড আকারে অবস্থান করে, অর্থাৎ একটি এখানে লাভা জমাট বেঁধে সেটা অনেকটা উঁচু হয়ে অবস্থান করে, তখন সেটাকে আমরা শিল ভলকানো বলি। যেমন এর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ যেটা হচ্ছে হাওয়াই আইসল্যান্ড একটি কিন্তু শিল ভলকানোর উদাহরণ। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, ফ্ল্যাট ব্যাসাল ভলকানোস। এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে 21 নম্বর কোশ্চিনে বলেছে হু ওয়াজ ফার্স্ট ড্র এ ম্যাপ শোয়িং 3 কন্টিনেন্ট টুগেদার। অর্থাৎ এর মধ্যে কোন বিজ্ঞানী যে ম্যাপে দেখিয়েছেন যে 3টা কন্টিনেন্ট একসঙ্গে রয়েছে। 3টা কন্টিনেন্ট মানে যেখানে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ বা ইউরেশিয়া, ঠিক আছে, ইউরোপ বা ইউরেশিয়া, এই 3টা কন্টিনেন্ট একসঙ্গে রয়েছে সেটা একটা ম্যাপে দিয়েছে। এর মধ্যে কোন বিজ্ঞানী? অপশন বি আব্রাহাম অর্টিলিয়াস, অপশন বি অ্যান্টোনিও পিলিগ্রিনি, অপশন সি গিফিট ট্রেইলর এবং অপশন ডি ওয়েগনার। তো এই যে একটা ম্যাপে যে 3টা কন্টিনেন্ট একসঙ্গে রয়েছে এটা সর্বপ্রথম দেখিয়েছেন সেটা হচ্ছে অ্যান্টোনিও পিলিগ্রিনি। তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এরপর চলেছে পরবর্তী কোশ্চেনে 22 নম্বর কোশ্চেনে বলেছে উইচ অন অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ লোরেশিয়া। এখানে কি বলেছে কোনটা লোরেশিয়ার পার্ট নয়। তো অপশন এ নর্থ আমেরিকা, অপশন বি ইউরোপ, অপশন সি নর্দার্ন সাহারা এবং অপশন ডি আর্জেন্টিনা। তো আমরা লোরেশিয়ার ভাগটা কোনটাকে বলি? যে আমাদের লোরেশিয়া ভাগ বলতে প্যানজিয়া যখন ভেঙে যায় তখন উত্তর ভাগটাকে আমরা কি বলি অঙ্গার ল্যান্ড এবং দক্ষিণ ভাগটাকে বলি হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। এই অঙ্গার ল্যান্ডটাকেই অপর নাম হচ্ছে লোরেশিয়া। এই লোরেশিয়া বলতে আমাদের উত্তর গোলার্ধের অংশগুলোকে বোঝানো হয়। তো এখানে যে নর্থ আমেরিকা সেটা লোরেশিয়ার অংশ, ইউরোপ সেটাও লোরেশিয়ার অংশ এবং নর্দার্ন সাহারাও কিন্তু তোমরা লোরেশিয়ার অংশ হয়ে। তো কোনটা লোরেশিয়ার অংশ নয় সেটা হচ্ছে আর্জেন্টিনা। তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, কারণ লোরেশিয়ার যেটা এই আর্জেন্টিনা যেটা আছে সেটা গন্ডোয়ানা ল্যান্ডের অংশ, আর বাদ বাকি যে 3টা রয়েছে সেটা হচ্ছে অঙ্গার ল্যান্ডের অংশ বা লোরেশিয়ার অংশ। তো অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনটা একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেই কোশ্চেনটা কি বলছে অন দিস মাউন্টেন ইজ ফর্ম উইচ মুভমেন্ট অফ প্লেট। এখানে কোন প্লেটের মানে পাতের মুভমেন্টের কারণে আন্দিজ পর্বতটা সৃষ্টি হয়েছে। অপশন এ ককোস প্লেট, অপশন বি কর্সিয়া প্লেট, অপশন সি নাজকা প্লেট এবং অপশন ডি আফ্রিকান প্লেট। তো আমরা যদি দেখি যে আন্দিজ মাউন্টেন, সে আন্দিজ মাউন্টটা কিন্তু নাজকা প্লেট, এই নাজকা প্লেটের সঞ্চালনের কারণে অর্থাৎ মুভমেন্টের কারণে কিন্তু তৈরি হয়েছে এবং এই নাজকা প্লেটটা কিন্তু ইস্ট ডিরেকশনে কিন্তু সঞ্চালন ঘটছে। তো এখানে অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। তো তোমরা একটু ভালো করে এটা দেখে নাও, এখানে যে আমাদের দক্ষিণ আমেরিকা এখানে যে আন্দিজ পর্বত রয়েছে সেখানে দেখতে পাচ্ছি এটা নাজকা প্লেট। তো এটার যে মুভমেন্টের দিক সেটা হচ্ছে ইস্ট। এরপরে এখানে যে ককোস প্লেটের যে মুভমেন্ট সেটা হচ্ছে নর্থ ইস্ট দিকে মুভমেন্ট করছে, এটা মেক্সিকোর দিকে অবস্থিত। তো এখানে তোমরা এই প্লেটগুলোর মুভমেন্ট মানে কোন দিকে সরছে সেই সমস্ত বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে। এখান থেকে যে জুয়ান দি ফুকা প্লেট, তারপরে ফিলিপাইন্স প্লেট, তো এই সমস্ত প্লেটগুলো তোমরা দেখে নেবে যেগুলো হচ্ছে মাইনর প্লেট। বিশেষ করে যে মাইনর প্লেটের যে মুভমেন্ট সেই মাইনর প্লেটের মুভমেন্টগুলো তোমরা কোনটা কোন দিকে মুভ করছে সেটা একটু ভালো করে দেখবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চেনে বলেছে উইচ ইজ অবলিগার মাইনর প্লেট। এর মধ্যে কোনগুলো ছোট প্লেট মানে পাত। অপশন এ অ্যারাবিয়ান প্লেট, অপশন বি ফিলিপাইন্স প্লেট, অপশন এখানে 3 নম্বরে বলেছে আফ্রিকা প্লেট। তো এখানকার মধ্যে কোনটা মাইনর প্লেট? তো আমরা যদি এখানে অপশনগুলো দেখি, আফ্রিকান প্লেট যেটা রয়েছে সেটা একটা মেজর প্লেট মানে বৃহৎ পাত। তো অপশন 3 কিন্তু এখানে হবে না। তো অপশন 3 কোথায় আছে সেখানে বাদ দিয়ে দাও। তো অপশন সি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ সিতে রয়েছে, বিতে রয়েছে। তাহলে অপশন 3 বাদ দেওয়া মানে কি যে অপশন অল অফ দিসও হবে না, তাহলে পড়ে থাকলো কি অপশন 1 এবং 2। তো অপশনে এখানে সঠিক উত্তর। অ্যারাবিয়ান প্লেট এবং ফিলিপাইন্স প্লেট হলো মাইনর প্লেট আর আফ্রিকান প্লেটটা হচ্ছে মেজর প্লেট। এরকম পৃথিবীতে টোটাল 7টা মেজর প্লেট রয়েছে এবং টোটাল 20টা মাইনর প্লেট রয়েছে।
তো এই সংখ্যাটা তোমরা মনে রাখবে। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ। এরপর চলে হচ্ছে পরবর্তী কোশ্চেনে, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন। তো এখানে কি হচ্ছে পোলার ফ্রিং ফোর্স রিলেটেড টু, মানে মেরুর দিকে সঞ্চালনের যে ফোর্স, মানে মেরুর দিকে সঞ্চালনের শক্তি, এটা রিলেটেড কিসের সাথে? অপশন এ রিভলিউশন অফ দ্য আর্থ, অপশন বি রোটেশন অফ দ্য আর্থ, অপশন সি গ্র্যাভিটেশন এবং অপশন ডি টাইড। তো এই কোশ্চেনটা কিন্তু তোমরা হচ্ছে এই কন্টিনেন্টাল ডিপ থিওরি যেটা রয়েছে ওয়েগনারের, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে যে কন্টিনেন্টাল ডিপ থিওরিতে ওয়েগনারের মতে যে মেরুর দিকে যে সঞ্চালন করছে সেটার মেন কারণটা কি? সেটার কিন্তু মেন কারণ হচ্ছে রোটেশন অফ দ্য আর্থ, মানে পৃথিবীর আবর্তন গতির কারণেই কিন্তু যে মেরুর দিকে সঞ্চালন ঘটছে। এটার অপশন হবে অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। কারণ কন্টিনেন্টাল ডিপ থিওরিতে ওয়েগনার বলেছেন যে ওয়েগনারের মতে কিন্তু আমাদের যে পৃথিবীপৃষ্ঠ যে প্যানজিয়া এবং প্যান্থালাসা রয়েছে সেটা যে সঞ্চালন ঘটেছে সেটা কিন্তু দুটা কারণ দেখিয়েছে। একটা তো কারণ দেখিয়েছেন রোটেশন অফ দ্য আর্থ, আর একটা দেখিয়েছেন টাইড। তো রোটেশন অফ দ্য আর্থের কারণে কী হচ্ছে, যে মহাদেশগুলো রয়েছে সেগুলো কিছু মেরুর দিকে সঞ্চালন ঘটছে। এবং তাহলে টাইডের দিকে কোনটা সঞ্চালন করছে? এখানে তিনি বলেছেন টাইডের দিকে যেটা রয়েছে সেটা মহাদেশগুলি ওয়েস্টার্ন মানে পূর্ব দিকে সঞ্চালন ঘটছে। আর রোটেশন অফ দ্য আর্থের কারণে যে কোনো মহাদেশগুলো কী হচ্ছে পূর্ব দিকে বলছি, এখানে মেরুর দিকে সঞ্চালন ঘটছে। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি। তো গাইস এই ছিল আজকের ক্লাসের টোটাল 25 কোশ্চেন। তো আশা করছি ক্লাসের কোশ্চেনগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করবে, এবং ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং আমার ক্লাসে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীকালে আমি তোমাদের এরকম ক্লাসগুলো আরও আনতে চলেছি, এবং সেই সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ক্লাসটা তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে, যাতে সকলেই এই ক্লাসের সুবিধাটা নিতে পারে।